একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের হিসাব বিজ্ঞান ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদেরকে পূর্বে জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা সেটার ফুল ফরম্যাটের অঙ্কটা সমাধান করব। অর্থাৎ এতদিন আমরা শুধু ব্যাংক সমন্বয় বিবরণী পার্টের অঙ্কটি করেছি, এখন ফুল একটি সৃজনশীল প্রশ্নে ক খ গতে যে ধরনের প্রশ্ন হয় তার পুরোটাই সমাধান করব। তো তোমরা প্রত্যেকেই ঢাকা বোর্ড 2019 সালের 8 নম্বর প্রশ্নটি সামনে নিয়ে বসো, কারণ এখানে প্রশ্নটা যেহেতু আমাদের বড় সাইজের হয়ে থাকে আমি বোর্ডে লিখে লিখে দেখাতে পারছি না, সেক্ষেত্রে প্রশ্নটি তোমাদের সামনে থাকলে প্রত্যেকটা লেনদেন তোমরা ভালো মতো বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্ন করতে পারবে। তো তোমরা বোর্ডে লেখা ক্লিয়ারলি দেখতে পারছো কিনা এবং ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে কমেন্টের সাহায্যে জানিও। এবং যে অঙ্কটা আজকে সমাধান করব, কোনো এন্ট্রি যদি না বুঝো, কোনো রিকোয়ারমেন্ট যদি তোমরা না বুঝো, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জেনে নিবে। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে জনাব রহমানের হিসাব বইতে 31শে ডিসেম্বর 2018 তারিখের কিছু তথ্য দেওয়া আছে। এখানে মোটামুটি 8-9টা তথ্য দেওয়া আছে। সে তথ্যের ভিত্তিতে ক নাম্বারে বের করতে হবে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা। আমি আগে থেকে ক নাম্বারের সমাধানটার জন্য একটা ফরম্যাট করে রেখেছি। এরপর খ নাম্বারে তোমাদেরকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে, আর গ নাম্বারে কয়েকটি লেনদেনের নাম্বারিং করা আছে, সেই লেনদেনগুলোর জাবেদা দাখিলা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ক নাম্বার রিকোয়ারমেন্ট করব, যেটার মার্কস হয়ে থাকে 2। তো 2 মার্কসের জন্য আমাকে কি ধরনের রিকোয়ারমেন্ট করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা। তো দেখো, আমি প্রথমে নাম্বারিং করে নিয়েছি ক নাম্বার, একটু হেডিং দিয়ে নিয়েছি ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা, আরেকটি ছোট্ট ঘর করে ছক করে নিয়েছি বিবরণ আর টাকা দিয়ে। এখন আমরা দেখব যে কোনগুলো নিয়ে হচ্ছে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। প্রথমেই দেখো, 5,000 টাকার একটি ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। 5,000 টাকার একটি ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ জনাব রহমান 5,000 টাকার একটি চেক ইস্যু করেছে, কিন্তু সে এখনও সে চেকটা ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখন যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে সেটা কি ব্যাংকের বিবরণীতে বা পাসবই লিপিবদ্ধ করা হবে? মোটেও না। যেটা ব্যাংক পর্যন্ত যায়নি, উপস্থাপন হয়নি, তার মানে এটা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। তার মানে আমরা প্রথম লেনদেনই পেয়ে গেলাম যে 5,000 টাকার একটি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা লিখে দিব, নাম্বারিং করে লিখতে পারি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। টাকার পরিমাণটা হচ্ছে 5,000 টাকা। এরপরই কোনটা দেখো, 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। যেহেতু এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাহলে তো ব্যাংক যেটা এখনো পরিশোধ করেনি বা আদায় করেনি সেটাও কিন্তু তার ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করবে না, কি তাই না? তাহলে এটা হচ্ছে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে আমরা এটা সংক্ষেপে লিখতে করি যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি বা জমাকৃত চেক আদায় হয়নি। এগুলো আসলে বিবরণমূলক, যেহেতু এখানে যে যেভাবে পারো সাজিয়ে লিখলেই হবে। জমাকৃত চেক আদায় হয়নি, এটার অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা। এরপর দেখি আর কোনটা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি।
আরেকটা আছে দেখো 5 নাম্বার লেনদেন, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে 3000 টাকা। এটাও ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান 3000 টাকা। তো আমাদের যে কয়টি লেনদেন দেওয়া ছিল তার মধ্যে আমরা এই 3টি লেনদেন পেলাম যেগুলো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। তো তোমরা প্রত্যেকে বিষয়টি বুঝতে পেরেছো তো যে কেন ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। প্রথমটা আমি আবার একটু তোমাদেরকে বলছি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, যেটা উপস্থাপনই করা হয়নি সে ধরনের কোনো লেনদেনের জন্য যাই বলো কোনো প্রকার ট্রানজ্যাকশন লিপিবদ্ধ হবে না। দেন আছে জমাকৃত চেক আদায় হয়নি, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, এগুলো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হবে না। তো আমরা টোটাল অ্যামাউন্ট পেয়ে গেলাম ক নাম্বারের জন্য 18,000 টাকা। আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট শেষ, এখন আমরা খ নাম্বারটা করব। তোমরা অবশ্যই প্রশ্নপত্রে দেখতে পাচ্ছ যে খ নাম্বার আমাদেরকে উপরোক্ত লেনদেনের আলোকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো প্রথমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য একটি ছক এঁকে নিব। খ নাম্বারে জনাব রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী, তারিখটা হচ্ছে 31শে ডিসেম্বর 2018। দুইটা টাকার ঘর হবে তোমরা জানো। এখানে আমরা লিখব বিবরণ আর টাকা। এরপর দেখো এখানে আমাদের দেওয়া আছে হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা। তাহলে আমাদের অঙ্ক শুরু করার বেসটা হচ্ছে কি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আউটার কলামে লিখব 70,000 টাকা। এরপর এটার সাথে কিছু কিছু লেনদেন আমাদেরকে যোগ করতে হবে। আমরা অনুমান করি একটি স্পেস রেখে নিলাম, আর কিছু লেনদেন আমাদেরকে বিয়োগ করতে হবে সমন্বয় করার জন্য। এরপর তোমাদের অবশ্যই মনে আছে বিগত ক্লাসগুলোর আলোকে যেহেতু আমাদের বেসটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহার মানে আমাদেরকে মিলাতে হবে কি পাস বই মোতাবেক কিংবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে। তাহলে ফরম্যাট অনুযায়ী আমরা লিখে নিই। আমরা এখানে ব্যাংক বিবরণী শব্দটি ইউজ করব। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। ডাবল লাইন করে ক্লোজ করে দিলাম। তো এভাবে ফার্স্টে আমরা একটা কি ছক করে নিব, ফরম্যাট করে নিব। ফরম্যাট করার পরে এখন আমরা সিরিয়ালি লেনদেনগুলো দেখব যে ওই লেনদেনের আলোকে কোনটা কোনটা আমাদেরকে যোগ করতে হবে আর কোনটা কোনটা বিয়োগ করতে হবে।
তো অঙ্ক শুরু করার পূর্বে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আসলে একটা কনসেপ্টের উপরে অঙ্কটা করি, মুখস্থ যদি করে রাখি এই লেনদেন যোগ করব আর এই লেনদেন বিয়োগ করব, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? তো আমাদের কনসেপ্টটা হচ্ছিল কি ছিল, যে যখন আমরা যার সাথে মিলাবো আমরা তাকে দেখব যে সেইখানে আমাদের কোনো লেনদেনের কারণে টাকা কি বৃদ্ধি পেয়েছে কিংবা টাকা যোগ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরাও এখানে বৃদ্ধি করব বা যোগ করব। যদি আমরা কোনো কারণে দেখি যে যার সাথে মিলাচ্ছি সেখানে আমাদের টাকা কোনোভাবে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে বা বিয়োগ করা হচ্ছে, আমরাও তাহলে এখানে কমিয়ে দিব। তো আমরা মিলাচ্ছি কার সাথে শিক্ষার্থীরা? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকের সাথে মিলাচ্ছি। তোমরা এখানে একটা ব্যাংকের সাথে একটু কথা বলার জন্য একটা ছোট করে ব্যাংকের ঘর এঁকে নিই। এ হচ্ছে ব্যাংক। এখন আমরা প্রত্যেকটা লেনদেন বিস্তারিত পড়ব এবং ব্যাংকে আমরা আস্ক করব যে ব্যাংকে কি টাকার পরিমাণ বেড়েছে না কমেছে। প্রথম তো ছিল নগদান অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, সেটা তো আমরা ফার্স্টে বেস হিসাবে নিয়েছি। 2 নম্বর লেনদেনটা হচ্ছে, দেখো কি 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখন তোমরা দেখো, তোমরা কিন্তু অলরেডি নগদান বইয়ের অঙ্ক করেছো এবং নগদান বইয়ের ক্লাসও তোমাদের অলরেডি চলছে। তো যখন নাকি চেকটা ইস্যু করা হয়, চেকটা কে ইস্যু করেছে বলো তো? চেকটা ইস্যু করেছে জনাব রহমান, তাই না? তো জনাব রহমান যে চেক ইস্যু করেছে সেটা কার পক্ষে করেছে, কার জন্য করেছে? নিশ্চয়ই কোনো পাওনাদারকে পরিশোধ করার জন্য করেছে। তো সে যখন চেকটা ইস্যু করেছে নগদান বইতে কি বিয়োগ করেছে না? আচ্ছা, সে পাওনাদার যখন চেকটা নিয়ে ব্যাংকে যাবে, ব্যাংক কি করবে? এই জনাব রহমানের পক্ষ থেকে পাওনাদারকে চেকের টাকা পরিশোধ করে দিবে, 5,000 টাকা পরিশোধ করবে না? তো ব্যাংক যদি 5,000 টাকা পরিশোধ করতো, তাহলে ব্যাংকে যে আমাদের অ্যাকাউন্টের টাকা আছে ওখান থেকে এই 5,000 টাকা কি কমে যাওয়ার কথা না? বুঝতে পেরেছো যে পাওনাদারকে পরিশোধের জন্য 5,000 টাকার একটা চেক ইস্যু করলো, কিন্তু এই 5,000 টাকা যখন সে ব্যাংকে নিয়ে যাবে, ব্যাংক থেকে আমাদের অ্যাকাউন্ট থেকেই তো পরিশোধ করে দিবে, তখন আমাদের 5,000 টাকা কমে যাওয়ার কথা। কিন্তু এখানে কি হয়েছে, ওই 5,000 টাকার চেক উপস্থাপন করা হয়নি, সে উপস্থাপনই করে নাই। তাহলে কি 5,000 টাকা কি আমাদের অ্যাকাউন্ট থেকে কমেছে? কমেনি। যেহেতু আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমেনি, তার মানে কি বেড়েই আছে না? তার মানে 5,000 টাকা আমাদের অ্যাকাউন্টে কিন্তু কমেনি, তার মানে বেড়েই আছে। তাহলে ব্যাংকে যেহেতু আমাদের টাকাটা বেশি দেখাচ্ছে, ওর সাথে মিলানোর জন্য আমাদেরকেও বেশি দেখাতে হবে, আমরা এখানে যোগ করব। আমরা কি লিখব? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি লিখলেই হলো উপস্থাপিত হয়নি। আমরা বুঝার সুবিধার্থে এটাকে একটু আইডেন্টিফাই করে দিই। এটা হচ্ছে আমাদের অঙ্কের 2 নাম্বার লেনদেন, আর অ্যামাউন্ট হচ্ছে কত? 5,000। কি এই লেনদেনটা তোমরা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ লুবনা, সব কিছু ঠিক আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছ না? আচ্ছা, 2 নাম্বারটা কি তোমরা নিজেরা পড়ো দেখি, আমিও একটু দেখি। 2 নাম্বার হচ্ছে 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আচ্ছা, এখন আমরা কি দেখব? 10,000 টাকার একটি চেক, আমাদের অ্যামাউন্ট হচ্ছে 10,000। এখন আমি ব্যাংকে কোয়েশ্চেন করব, 10,000 টাকার যে একটা চেক, এটা কি আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি কি ঠিক? হ্যাঁ, অ্যামাউন্ট হচ্ছে 10,000ই, আদায়ের জন্য জমা দিয়েছি। আচ্ছা, আমি যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দিলাম, ব্যাংকে 10,000 টাকার চেক আদায় করলে কি আমার টাকা বৃদ্ধি পাওয়ার কথা না? কি 10,000 টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হবে না, জনাব রহমানের অ্যাকাউন্টে? কিন্তু এখানে দেখো এটা আদায়ই হয়নি। আদায় হয়েছে? যেহেতু আদায় হয়নি, তার মানে কি 10,000 টাকা অ্যাড হয়নি। 10,000 টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়নি মানে কি এই 10,000 টাকা আমার অ্যাকাউন্টে কি কম আছে?
ডেফিনেটলি 10,000 টাকা কম আছে। তাহলে ব্যাংকে যেহেতু আমার 10,000 টাকা কম আছে, আমাকে মিলানোর জন্য, অ্যাডজাস্ট করার জন্য এখানেও কমাতে হবে। আমরা এখানে বিয়োগ করে দেখাবো। আমরা লিখতে পারি জমাকৃত চেক আদায় হয়নি। আমরা আবারও এটাকে আইডেন্টিফাই করে দিই, এটা হচ্ছে 3 নাম্বার লেনদেন। এই যে 2 নাম্বার 3 নাম্বার যে আমরা মার্ক করে দিচ্ছি, এটা একেবারে অপশনাল, এটা আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, আর নেক্সট হচ্ছে আমাদের দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। আচ্ছা, নগদান বইতে লিপিবদ্ধ কি করলো না করলো সেটা আমরা পরে দেখি। আমরা তো আসলে যে কনভারসেশন আমাদের চলছে সেটা ব্যাংক বিবরণীর সাথে, ব্যাংকের সাথে আমাদের কনভারসেশন চলছে যে ব্যাংকে কি লিপিবদ্ধ হয়েছে কি হয়নি, ব্যাংকে লিপিবদ্ধ হওয়া বা না হওয়ার কারণে টাকা বাড়ছে না কমছে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই যে টাকাটা, এই যে 15,000 টাকা, টাকার একটা লেনদেন দেনাদার কি করেছে, সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। দেনাদারের কাছ থেকে যদি আমরা টাকাটা পাই, এতে কি দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়ে দিবে। এতে বলো তো জনাব রহমানের ব্যাংকের অ্যাকাউন্টের টাকাটা কি কমেছে না বেড়েছে? অবশ্যই এই 15,000 টাকা জনাব রহমানের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে, কারণ দেনাদার সরাসরি জমা দিয়েছে, যার কারণে টাকা বৃদ্ধি পেয়েছে। এখন ব্যাংকে টাকা বেড়েছে, আমরা তো নগদান বইতে লিপিবদ্ধই করিনি, তাহলে আমাদেরকে এখন অ্যাডজাস্ট করব, আমরা সেটাকে যোগ করে অ্যাডজাস্ট করব। আমরা লিখতে পারি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, এটা হচ্ছে 4 নাম্বার লেনদেন, 15,000 টাকা। তারপরে হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে 3,000 টাকা। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে 3,000 টাকা। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটার ক্ষেত্রে যে বর্ণনা, যে ধারণা আমাদের আসবে, এই ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে একই বিষয় দাঁড়ায়, ওই একই কথা যে আমরা একটা চেক ব্যাংকে দিয়েছি, কোনো না কোনো কারণে হয়তো সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই, অথবা চেকে ত্রুটি আছে, অথবা ডেট ওভার হয়ে গেছে, বিভিন্ন কারণে চেক প্রত্যাখ্যান হতে পারে। তো এই 3,000 টাকার চেকটা কি প্রত্যাখ্যান হয়ে গেছে। এখন আমরা যদি একটু সোজাভাবে চিন্তা করি যে এই 3,000 টাকা যদি ব্যাংক প্রত্যাখ্যান না করতো চেকটা, তাহলে কি হতো? 3,000 টাকা পরিশোধ করে দিত, অ্যাকাউন্টে টাকা কমে যেত, কিন্তু প্রত্যাখ্যান করার কারণে এই 3,000 টাকার যে অ্যামাউন্ট সেটা কিন্তু আমাদের প্রত্যাখ্যান হয়নি, হয়েছে। তার মানে এই 3,000 টাকা এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে, জনাব রহমানের অ্যাকাউন্টে বেশি দেখাচ্ছে। আমরাও বেশি দেখিয়ে দিই। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান করা হয়েছে বা প্রত্যাখ্যিত হয়েছে, এটা হচ্ছে মেবি 5 নাম্বার লেনদেন, 3,000 টাকা। দেন দেখি কি আছে। এরপর আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। একেবারে ইজি, ব্যাংক লভ্যাংশ আদায় করেছে মানে আমাদের ইনকাম হয়েছে, আমাদের অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পেয়েছে। কত টাকা করেছে? 2,000 টাকা। তাহলে যেহেতু আমাদের ব্যাংকে, আমি যদি এখন ব্যাংকে প্রশ্ন করি যে 2,000 টাকা লভ্যাংশ আদায় হয়েছে, এটা কি যোগ করেছেন না বিয়োগ করেছেন? অবশ্যই তো সে আমার অ্যাকাউন্টে এটা অ্যাড করেছে, আমার অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা বৃদ্ধি করে দেখে দিচ্ছি। আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক
লভ্যাংশ আদায়। এটা হচ্ছে 6 নম্বর লেনদেন, 2000 টাকা। এরপরে হচ্ছে আমরা পাবো লাস্ট লেনদেন, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা এবং ব্যাংক সুদ 200 টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণীর কমন একটা লেনদেন ব্যাংক সুদ আর ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হচ্ছে কি ব্যাংকের যে গ্রাহক আমানতকারী মানে জনগ্রহণের জন্য একটা খরচ, আর ব্যাংক যে সুদ মঞ্জুর করেছে, আমরা ধরে নিলাম একটা সুদ মঞ্জুর করেছে, ব্যাংক সুদ হচ্ছে জনগ্রহণের আয়। তো সে যখন 100 টাকার চার্জ ধার্য করলো, সে কিন্তু অ্যাকাউন্ট থেকে 100 টাকা কেটে নিয়েছে, বিভিন্ন কারণে চার্জ ধার্য করে ব্যাংক, 100 টাকা কেটে নিয়েছে, আর এই যে 200 টাকা সুদ মঞ্জুর করলো, এই 200 টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। তা আমরা এখন সেভাবে করি, আমরা কি লিখব, অ্যামাউন্টটা ঠিক আছে 100, চার্জ হচ্ছে 100। আমরা এখানে লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা 7 নম্বর লেনদেন 100 টাকা, আর ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ হচ্ছে, এটাও আমরা 7 নম্বর লেনদেন থেকে পেয়েছি 200 টাকা। তো এই ছিল আমাদের টোটাল লেনদেন এবং সেগুলো আমরা এভাবে যোগ বিয়োগ করে সমন্বয় করেছি। আমি আবার একটু বলে দিচ্ছি, আমরা যে বেজ নিয়ে শুরু করব তার বিপরীতের সাথে মিলাবো। আমাদের অঙ্কের বেজ ছিল নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, মানে এটা আমাদের ভিত্তি ছিল। ওই 70,000 টাকার সাথে আমাদের সমন্বয় করে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত আসে তা নির্ণয় করতে হবে। আমাদের মূল কনসেপ্ট হচ্ছে আমরা যার সাথে মিলাবো সেই অ্যাকাউন্টে দেখব, যদি ব্যাংক বিবরণীর সাথে মিলাই তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে দেখব কোনো কারণে আমাদের লেনদেন বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। বৃদ্ধি পেলে আমরা যোগ করব, হ্রাস পেলে আমরা বিয়োগ করব, এটার সাথে মিলিয়ে। তো আমরা সেভাবেই দেখলাম যে এ কয়টি লেনদেনের কারণে আমাদের অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পেয়েছিল, আমরা যোগ করেছি, আর এই লেনদেনের কারণে হচ্ছে হ্রাস পেয়েছিল, আমরা বিয়োগ করেছি। এখন আমরা ব্যালেন্স বের করে ফেলি। এটা আসছে 10,100 টাকা, আমি একটু আইডেন্টিফাই করার জন্য মাইনাস ফিগার দিয়ে দিলাম, আর এটা আসবে যোগ করে 25,200 টাকা, এটার সাথে যোগ করে আসছে 95,200 টাকা। এটা থেকে বিয়োগ করে আমরা পাবো 85,100 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা পেয়ে গেলাম 85,100 টাকা। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এখন আমরা নেক্সট যে রিকোয়ারমেন্ট গ নাম্বার জাবেদা করতে হবে, আমরা সেটার জন্য ছক করব। আমি এটা মুছে ফেলছি। আশা করি সমাধানটা তোমাদের সবার বোঝার মধ্যে হয়েছে এবং তোমরা লিখতে পেরেছো। এখন নেক্সট রিকোয়ারমেন্টের জন্য আমাকে এটা মুছে ফেলতে হচ্ছে। ওকে, এখন আমরা দেখব আমাদের জাবেদা রিকোয়ারমেন্ট। গ নাম্বারে জাবেদা করব 4, 5, 6 আর 7 নাম্বার লেনদেন নিয়ে। তোমরা নাম্বার দিয়ে দিয়ে গ নাম্বার রিকোয়ারমেন্ট জনাব রহমানের জাবেদা বই। জাবেদার ছক তো সবার মনে আছে। দুইটা টাকার ঘর হবে, খতিয়ান পৃষ্ঠা, তারিখ।
হিসাবের নামও লেখা যায়, বিবরণও লেখা যায়, এটা কোনো ফ্যাক্ট না। এখানে হবে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা। তারিখ হচ্ছে 2018 ডিসেম্বরের 31। ওকে, দেখি কি কি লেনদেনের জাবেদা করতে হবে। প্রথমে 4 নাম্বার লেনদেনে জাবেদা, না এটা হচ্ছে, হ্যাঁ 4 নাম্বার লেনদেনে জাবেদা আমরা করব। চার নাম্বার লেনদেন কি ছিল? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। আচ্ছা, দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, এতে কি হয়েছে দেখো, আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, আর হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব কমে গিয়েছে। তো এই ব্যাংক নামে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে, এবং প্রাপ্য হিসাব নামে একটি সম্পদ কি কমে গিয়েছে, সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে এর জাবেদাটা কি হবে, ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা। এখানে আমরা ব্যাখ্যা দিয়ে দিব, দেনাদার কর্তৃক পরিশোধ, জাস্ট একটা ফর্মাল ব্যাখ্যা দিলে হলো। পরেরটাও সেম তারিখেই হবে। 5 নম্বরে হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান 3000 টাকা। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে কি হয়েছে, আমার একটা যে দায়, এই চেকটা ইস্যু ছিল কি প্রদেয় হিসাবের বিপরীতে, আর একটা হিসাব পাচ্ছি ব্যাংক হিসাব। দেখো, যেহেতু চেক প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংকের টাকা কমেনি, মানে কি এই ব্যাংক হিসাব নামে যে একটি সম্পদ, এটা প্লাসে আছে, বৃদ্ধি পেয়েছে, আর প্রদেয় হিসাব নামে একটা দায়, সেটাও কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে, কারণ যেহেতু এখনো টাকা পরিশোধ হয়নি। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে অবশ্যই সেটা কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব। আর হচ্ছে প্রদেয় হিসাব নামে যে একটি দায়, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন, যেহেতু টাকাটা পরিশোধ করা হয়নি, ক্রেডিট। আমরা লিখব ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 3000 টাকা। অঙ্কটি মনে হয় সবাই আগে থেকে করেছো, বুঝতে পারছো ভালো, কারণ কারো কোনো সমস্যার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। এরপরে হচ্ছে 6 নম্বর লেনদেন, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। এটাও সেই ডিসেম্বরের 31 তারিখে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। তাহলে অবশ্যই কি ব্যাংক নামে আমাদের ব্যাংক নামে যে সম্পদটি ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে, তাহলে ডেবিট করব। আর আমরা লভ্যাংশ পেয়েছি, মানে প্রাপ্ত লভ্যাংশ, এটা হচ্ছে আমাদের জন্য একটা আয়, আর আয় হলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা লিখব প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট। জাবেদায় তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, তারপর আমি একটু হালকা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এটা আমরা লিখব লভ্যাংশ প্রাপ্তি। আবার ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটা লিখলেও হবে। তোমরা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় লিখতে পারো, আমি একটু শর্ট করার জন্য ব্যাখ্যাটা শর্ট করলাম। এরপর হচ্ছে চার্জ আর সুদের জন্য, এটা হচ্ছে 2000 টাকা। লাস্ট যে লেনদেন ছিল সেটাও সে ডিসেম্বর 31 তারিখে 7 নাম্বার লেনদেন। এখানে হচ্ছে প্রথমে ব্যাংক চার্জের জন্য
আমরা হচ্ছে এটা জাবেদা দিব। ব্যাংক চার্জ হচ্ছে জনাব রহমানের বা প্রতিষ্ঠানের একটি খরচ, আর খরচ বা ব্যয় হলে সেটা কি হয়, ডেবিট হয়। তাহলে আমরা ব্যাংক চার্জ হিসাবকে ডেবিট করব। ব্যাংক চার্জ হিসাব ডেবিট 100 টাকা। আর এটার কারণে কি হয়েছে, ব্যাংক হিসাব নামে যে একটি সম্পদ সেটা হ্রাস পেয়েছে, ব্যাংকের টাকা কমে গিয়েছে, তাহলে এটা কি হবে, ক্রেডিট। এখানে লিখতে পারো ব্যাংক কর্তৃক চার্জ ধার্য। একবারে লাস্ট যে আমাদের জাবেদাটা আমি এখানে মুছে এখানে করে দিচ্ছি, সেটা ওখানে জায়গা হচ্ছিল না। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, এটাও সেই 7 নম্বর লেনদেনের। আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, তাহলে ব্যাংক সুদ আমাদের জন্য আয়, আয় হলে কি হবে, ক্রেডিট হবে। আর অপরপক্ষে যেহেতু ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, ব্যাংক হিসাব হবে ডেবিট, আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 200 টাকা। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালের 8 নং প্রশ্ন সমাধান, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে ফুল 10 মার্কসের একটি অঙ্ক সমাধানের ক্লাসটা আমরা করলাম। তো এখানে তোমাদের দেখে মনে হতে পারে যে সময় অনেক লেগেছে, প্রায় 30 মিনিট লেগে গেছে, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় অঙ্কটা করতে যাবে মোটেও এত সময় লাগবে না, কারণ এখানে আমি ব্যাখ্যা বিশ্লেষণ সহ পুরো আলোচনার সাপেক্ষে অঙ্কটা সমাধান করে দেখিয়েছি, বিধায় এত সময় লেগেছে। এখানে তোমাদের যদি প্র্যাকটিস ভালো থাকে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু তোমরা পরীক্ষায় অঙ্কটা অ্যান্সার করতে পারবে। তো এই ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক। তো আমি আশা করি যতদূর বিস্তারিত আলোচনা করেছি তোমরা প্রত্যেকে অঙ্কটা ভালো মতো বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কাছে মনে হয় কোনো বিষয়টি তোমরা বুঝোনি, কোনো লেনদেন কিভাবে এন্ট্রি দিয়েছি, কিভাবে যোগ বিয়োগ করেছি, বা জাবেদাটা এবার কীভাবে ডেবিট ক্রেডিট করলাম, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই মেসেঞ্জারে হোক বা আমাদের লাইভ ক্লাসের কমেন্টে হোক সেখানে নক করে আমাকে জানাবে। তো নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকলাম, সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।